প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। প্রথমে তোমরা পরিচয় পর্বটি জেনে নাও। আমি অমল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ইস্কাটনগরের উচ্চ বিদ্যালয়। আজকে আমরা দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ ক্লাস নিয়ে আলোচনা করব। তৃতীয় ও চতুর্থ অধ্যায়, আত্মকর্মসংস্থান ও অংশীদারি ব্যবসা। প্রথমে একটি বাড়ির কাজ নিয়ে আমরা আলোচনা করব। বাড়ির কাজটা হচ্ছে, স্বামী একজন শিক্ষিত বেকার, বহু ইন্টারভিউ দিয়ে চাকরি না পেয়ে সে আত্মকর্মসংস্থানের পেশায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে আত্মকর্মসংস্থান ভিত্তিক অনেকগুলো প্রকল্প সম্ভাব্যতা, প্রতিবন্ধকতা ও লাভের সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করে মৎস্য চাষ ও মৎস্য খামারের চারপাশে ফুল চাষ করার সিদ্ধান্ত নেয়। উক্ত পেশায় সফল হয়ে পরবর্তীতে সে আরো বড় আকারে মৎস্য চাষ এবং ফুলের চাষ করেন। ফলে এলাকার কিছু বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রথমে হচ্ছিল আত্মকর্মসংস্থান কি? আত্মকর্মসংস্থান হচ্ছে একটি আত্মনির্ভরশীল পেশা। সামিয়ার আত্মকর্মী হওয়ার কারণ বর্ণনা করো। সামিয়া যখন দেখতে পারলো যে, অর্থাৎ শিক্ষিত হয়েও যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিল, কিন্তু কোথাও যখন চাকরি না পেল, তখন সে আত্মকর্মী হওয়ার চেষ্টা করলো এবং প্রশিক্ষণের মাধ্যমে সে মৎস্য চাষ, ফুল চাষ এগুলির মাধ্যমে সে আত্মনির্ভরশীল হয়েছে। আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তুমি কিভাবে অগ্রসর হবে তা ব্যাখ্যা করো। এটা আত্মকর্মসংস্থান অধ্যায়ে সুন্দরভাবে দেয়া আছে, তোমরা এটা পরে উত্তরটা লিখবে। গ নাম্বার হচ্ছে আত্মকর্মসংস্থান। ঘ নাম্বার, বাংলাদেশে শিক্ষিত বেকারদের বেকারত্ব লাঘবে আত্মকর্মসংস্থানের গুরুত্ব বর্ণনা করো। আমরা জানি যে আমাদের দেশের অধিকাংশ যুবক যুবতী বেকার, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। এই বৃহৎ জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ হচ্ছে বেকার। আর এই বেকারত্বের কারণ হচ্ছে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রের অভাব, অর্থাৎ আমাদের যোগ্যতা সম্পন্ন কর্মসংস্থানের ক্ষেত্র নেই। তাই বাংলাদেশের এই বেকারত্ব লাঘবের ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টির বিকল্প কোনো পথ নেই। এই বেকারত্ব লাঘবের জন্য আমাদের দেশে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন বেকার যুবক যুবতীদের মৎস্য চাষের জন্য মৎস্য প্রশিক্ষণ রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে। এছাড়া আবার বেসরকারিভাবে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যে এই বেকারত্ব দূরীকরণের জন্য এই কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে প্রশিক্ষণগুলি বা প্রশিক্ষণমূলক কেন্দ্র আমাদের দেশে রয়েছে। এই হলো আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন। এরপরে আমরা চলে আসব
এরপর চলে আসবো আমরা বাড়ির কাজ, 2 নাম্বার বাড়ির কাজে। সম মূলধনের ভিত্তিতে আকাশ ও তার 3 বন্ধু মিলে লিখিত চুক্তির মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেন। জনক আকাশ বললেন তিনি ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারবেন না এবং সরবরাহকৃত মূলধনের বেশি দায় গ্রহণ করবেন না। সর্বসম্মতিক্রমে তাদের এক বন্ধু সজল ব্যবসা পরিচালনার দায়িত্ব নিলেন। কিছুদিন পর একজন প্রভাবশালী দেনাদার 50,000 টাকা না দেওয়ায় তারা আইনের আশ্রয় নিয়ে তা আদায় করতে সমর্থ হলেন। সাধারণ অংশীদার ব্যবসার সর্বোচ্চ সদস্য কতজন হয়? সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা কতজন হবে? চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ব্যাখ্যা করো। অংশীদারি যেহেতু একের অধিক ব্যক্তি নিয়ে এই ব্যবসাটি পরিচালিত হয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের অংশীদারি ব্যবসায় চুক্তি হচ্ছে মূল ভিত্তি। এখন এই চুক্তি লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। তবে এই ধরনের চুক্তি লিখিত হওয়া সবচেয়ে বাঞ্ছনীয়, কারণ মৌখিক কোনো কথা একসময় মানুষ ভুলে যেতে পারে, কিন্তু লিখিত কোনো ডকুমেন্টস কখনো মুছে যায় না। তাছাড়া এই চুক্তি যদি লিখিত হয় তাহলে আইনের আশ্রয় নেওয়া যায় ভবিষ্যতে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়। এই কারণে চুক্তি অংশীদারির মূল ভিত্তি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। দায়ের ভিত্তিতে আকাশ কোন ধরনের অংশীদার ব্যাখ্যা করো। অর্থাৎ দায়ের ভিত্তিতে কোন ধরনের অংশীদার, অংশীদারের বইতে অংশীদারি কোন ধরনের, কে কোন ধরনের অংশীদার, আইনের আওতায়, সব ধরনের আইনের আওতায়, অর্থাৎ বইতে এগুলি দেওয়া আছে। উদ্দীপকের ব্যবসা সংগঠনটি কোন ধরনের, কেন আইনে আশ্রয় গ্রহণ করতে পেরেছিল? উত্তরের পক্ষে তোমার মতামত দাও। অর্থাৎ উদ্দীপকের যে এই যে অর্থাৎ একজন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে সমর্থ হয়েছে, এটা হয়েছে একমাত্র কারণ কি, এই অংশীদারি ব্যবসাটি নিবন্ধনকৃত ছিল, যে কারণে আইনের আশ্রয়ের মাধ্যমে তারা কিন্তু এই অর্থ উঠাতে পেরেছেন। অর্থাৎ দেখা যায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অনেক সময় পাওনাদার সাথে খারাপ ব্যবহার করে বা দিতে চায় না। এই ধরনের প্রতিবন্ধকতা কিন্তু নিবন্ধনকৃত যে কোনো প্রতিষ্ঠানের এই ধরনের সমস্যা থাকে না, কারণ নিবন্ধন যদি থাকে তাহলে আইনের আশ্রয় নেওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারি যে এই অংশীদারি ব্যবসায়টি অবশ্যই নিবন্ধিত ছিল, যে কারণে তারা আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সেই 50,000 টাকা আদায় করতে পেরেছে। তাহলে আমাদের এই দুটি বাড়ির কাজ তোমরা এই দুটি সৃজনশীল সুন্দরভাবে খাতায় লিখে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। অর্থাৎ আবার তোমরা এই বাড়ির কাজটি ভালোভাবে দেখে নাও। তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।